আমরা আজকে সরাসরি প্রসঙ্গে চলে যাই, কেন সকাল থেকে যে অনুষ্ঠানগুলো হয়েছে আমি একদম নির্বাক দর্শকের মতো, শ্রোতার মতো শুনেছি। মাঝে মাঝে মনে হয়, একেবারে সত্যিই মনে হয়, কোনো কোনো প্রোগ্রামে কেউ কেউ আমাকে জানেন আমি নিজে স্টেজে উঠিও নি, তারা তাতে মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে আমার স্টেজে উঠলে আমি এতক্ষণ যা শুনেছি, আমার ভিতর যা অনুরণন হয়েছে সেটা বোধহয় ভঙ্গ হবে। নিজেকে সেই রসবোধ থেকে বঞ্চিত করার জন্য, যাতে বঞ্চিত না হয়, আমি আমার প্রোগ্রাম ছাপা সত্ত্বেও আমি শেষে স্টেজে উঠিনি। এমন ঘটনার সাক্ষী অনেকেই। কিন্তু এখন যেহেতু আজকের একটা দিন, সরাসরি যেহেতু মায়ের দেহত্যাগের কোনো প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি, তাই আমি করছি, না হলে আমি আজকে করতাম না। কেন আমি যেটুকু শুনেছি আমার পক্ষে যথেষ্ট, আমার নিজের জন্য। ভক্তি, শ্রদ্ধা, আনুগত্য, সমর্পণ সমস্তটাই আজকের প্রসঙ্গে এসছে, এবং যার পরনায় আমি নিজে অপ্লুত শুনে আমি চেষ্টা করেছি তদ্গত হয়ে শুনবার। কিন্তু আজকের যে দিনটাকে লক্ষ্য করে, কেন্দ্র করে আমরা বসেছি এখানে, সেই দিনটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, কখনো হবে না। মানব জাতিকে না, আমাদের মধ্যে অনেকেই বোধহয় খুব ভালো করে বুঝে উঠতে পারি না মায়ের দেহত্যাগ। তার কারণ দেহ হলেই দেহ ত্যাগ হবে, কালের নিয়ম। ইট ইজ দ্য ল অফ দি নেচার, বা বিজ্ঞানের ভাষায় ল অফ এন্ট্রপি। ল অফ এন্ট্রপি মানে কি? বার্থ, গ্রোথ অ্যান্ড ডিকে অ্যান্ড ডেথ। দিস ইজ দ্য ল অফ এন্ট্রপি। এটা একটা বিস্তৃত সাবজেক্ট বিজ্ঞানের, আমি সেটা বলছি না, মোদ্দা কথায়। তো মা যে কাজটা করেছিলেন, বা শ্রী অরবিন্দ যেটা করতেছিলেন, ইট ইজ এ রিভার্সাল অফ নেচার, বা রিভার্সাল অফ ল অফ ফিজিক্স। খুব দায়িত্ব নিয়ে বলছি, রিভার্সাল অফ ল অফ ফিজিক্স, অর্থাৎ কনভেনশনাল ল অফ ফিজিক্স আমরা যা জানি বিজ্ঞানের ছাত্ররা, শ্রী অরবিন্দ তার রিভার্সাল করতে এসছেন। ল অফ ফিজিক্স কি? ল অফ ফিজিক্স মানে এইমাত্র বললাম, একটা সজীব পদার্থের যদি জন্ম হয়, তার বৃদ্ধি আছে, তারপরে তার ক্ষয় আছে, তার মৃত্যু আছে। বাট দেয়ার ইজ অ্যানাদার ল অলসো, সেটাও ভগবান করে রেখেছেন, কিন্তু আমরা তার খোঁজ রাখি না। জানি, এক্ষুনি বলবেন হ্যাঁ জানি তো, কিন্তু সেটা পৃথিবীতে ল নয়, সেটা একটা ব্যতিক্রম। সেটা হচ্ছে ক্যাটারপিলার থেকে প্রজাপতি হয়ে যাওয়া। একটা শুয়োপোকা যখন গুটি পোকা বাঁধে, তার কিন্তু মিউটেশন হয় না, মানে তার ডেথ হয় না, মৃত্যু হয় না। সে আস্তে 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 সেটাকে পরিবর্তন করে প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায়। গত পরশুদিন আমার কাছে একটা পোস্ট এসছে, একজন করেছে, আমার ফেসবুক ফ্রেন্ড, একজন মহিলা, আমি চিনিও না, অনেকে ফেসবুক ফ্রেন্ড আছে, সবাইকে জানা সম্ভব নয়। অদ্ভুত একটা পোস্ট করেছেন ফটোশপে, যে একটা ক্যাটারপিলার কত স্ট্রাগল করে তবে একটা প্রজাপতিতে রূপান্তরিত হয়। ফটোশপটার মিনিং হচ্ছে, দি মোর ইউ স্ট্রাগল, দি মোর ইউ ট্রাই, দি মোর ইউ অ্যাটেম্পট, দি মোর ইউ ফাইট, the more you sincere, the more you will be refined and beautiful. প্রজাপতি তার আদর্শ দৃষ্টান্ত। আমি দেখলাম, বারে অদ্ভুত, মানে মানুষের কত ইমাজিনেশন। পৃথিবীতে আরও একটি দৃষ্টান্ত আছে ল অফ ফিজিক্সের বাইরে, মানে ডমিনেন্ট ল অফ ফিজিক্স। আমি যখন প্রথম কোভিডে অনলাইন ক্লাস আমাকে দিয়ে চালু করানো হয়েছিল, আমার মনে পড়ে, প্রথম আমাদের বলায়, আমি বোধহয় সেকেন্ড না থার্ড ক্লাসে, মানে থার্ড ক্লাসটাতে মায়ের মিউটেশন অফ ডেথ নিয়ে একটা আলোচনা করেছিলাম, খুব ইন্টারেস্টিং, সকলে যাতে বুঝতে পারে। তো সেখানে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে সমুদ্রে একটি মাছ আছে জেলিফিশের মতো। আমি সেটাকে লাইভ দেখিয়েছিলাম অনলাইন ক্লাসে, ভিডিওটাকে ইনসার্ট করে, যে তাকে যতবার কাটা যাবে সেইখান থেকে আরেকটা মাছ তৈরি হয়ে যাচ্ছে, তার মৃত্যু নেই। আপনারা গুগলে গিয়ে দেখবেন, গুগলে সার্চ করবেন দ্য ডেথলেস ফিশ, বা এরকম একটা নাম দিয়ে টেন্টেটিভ, গুগল সার্চ ইঞ্জিন বার করে দেবে তার তথ্যটা। এবার সেইটা গিয়ে যদি ইউটিউবে যান, আমি নিশ্চিত ইউটিউবে কোনো না কোনো তথ্য পেয়ে যাবেন, কারণ এত ভাস্ট এখন হয়ে গেছে সব কিছু। তার মানে দের ইজ এক্সেপশনাল ল।
একটা দৃষ্টান্ত মহাপ্রকৃতি করে রেখেছে। শ্রী অরবিন্দ সেই কাজটা করার জন্য এসেছিলেন, যেটা আর কেউ পৃথিবীতে করেনি। আর মাও সেই কাজটা করতে এসেছিলেন, পৃথিবীতে আর কেউ করেনি, কাউকে করতেও হবে না। আর যদি আমরা খুব সুনির্দিষ্টভাবে আমরা যদি জিনিসটা ইন্টেলেকচুয়ালি বুঝি, ইন্টেলেকচুয়ালি, আমি সাইকিক্যালি বলছি না, আমি ভক্তি বলছি না, কেন আমাদের ইন্টেলেক্ট তো খুব খুব সক্রিয়। আমরা যতই বলি না কেন, আমি হিসাব করি আমি কত স্যালারি পাবো, কত সেভিংস করব, কত মিউচুয়াল ফান্ড করব, সেখানে কিন্তু বুদ্ধির দরকার সে খুশি চলে। বুদ্ধি কিন্তু মন পুবঙ্গমা, যেটা ধম্মপদে বুদ্ধদেব বলছেন। আমি ইন্টেলেকচুয়ালি বলছি, ইন্টেলেকচুয়ালি যদি কেউ বুঝতে চায়, তাহলে শ্রী অরবিন্দকে যদি আমরা একটু অনুধাবন করি, মাকে, তাহলে বুঝতে পারবো যে কাজটা অভূতপূর্ব, এই কাজটা কেউ করেনি, সম্ভব ছিল না হয়তো, বা এই কাজটার জন্য তাদেরই পাঠানো হয়েছিল। এখন শ্রী অরবিন্দ কেন এই জিনিসটা হাতে নিলেন, যে রিভার্সাল অফ ল অফ ফিজিক্সটাকে বদলে দেওয়া, যেটা জড়ের নিয়ম, জড় প্রকৃতির নিয়ম, এই নিয়মে গোটা বিশ্ব চলছে, গোটা বিশ্ব চলছে। কিন্তু আমি একটা বোঝানোর সুবিধার জন্য আপনাদের উদাহরণ দিচ্ছি। আমরা যে বিশ্বে আছি, এটা জড় বিশ্ব। এইখানে যদি আমি একটা ঢিল উপরে ছুড়ে দিই, ঢিলটা নিচে পড়বে। তার কারণ এই জড় বিশ্ব মাধ্যাকর্ষণ শক্তির অধীন, তাই তো? গ্র্যাভিটেশন অফ লয়ের অধীন আমাদের এই জড় বিশ্ব। এখানে যদি ছুড়ে দিয়ে পড়ে যাবে, এর কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু একটা স্তর আছে যার উপরে উঠে গেলে সেটা আর হবে না। আপনি ঢিলটা ছুড়ে দেন, ঢিলটা মহাকাশে ভাসবে। আমার শরীরের কোনো ওজন নেই, মহাকাশে এটা ভেসে বেড়ায়। তার মানে কি, যে ডমিনেন্ট ল অফ ফিজিক্সটা আছে সেটা একটা সার্টেন স্পেয়ারে, কিন্তু তার উপরে চলে গেলে কিন্তু তখন নিউটনের গ্র্যাভিটেশনাল ল খাটছে না। তার মানে কি, দুটোই আছে, এটাই শেষ কথা নয়। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত জড়বাদী, অধ্যাত্মবাদী, ধর্মবাদীরা যা যা বলেছেন, তার যে কনভেনশনাল কনসেপশন আমাদের, শ্রী অরবিন্দ একটু বলতে গেলে অন্যভাবে, যে প্রায় রিভার্সাল অফ পারসেপশন দিয়েছেন। রিভার্সাল অফ পারসেপশন, হ্যাঁ এটাই নিয়ম, এটা এইখানে চালু, এইখানে প্রযুক্ত হয়, এইখানকার জন্য। কিন্তু এমন একটা জায়গা আছে, সেইখানে উঠতে পারলে সেই লটা ওই গ্র্যাভিটেশন লয়ের মতো সেটা আর খাটে না উপরে গেলে। সো দেয়ার ইজ এ লজিক্যাল প্রপোজিশন, লজিক, এটা ইললজিক্যাল নয়। শ্রী অরবিন্দ ওটাকে ধরেছেন। কেন ধরেছেন? কেন এই যে ল অফ ফিজিক্স, বার্থ, ডিকে অ্যান্ড ডেথের যে ল, যে নিয়ম, এটাতেই মানব জাতির সমস্ত সমস্যা রয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনে, গোষ্ঠীগত জীবনে, সামাজিক জীবনে যা কিছু প্রবলেম, সেই প্রবলেমটার মনে হচ্ছে এই জিনিসটা। সেটা কি? যে আমরা একটা কনভেনশনাল লর মধ্যে চলেছি এবং এর মধ্যে ইগনোরেন্স রয়েছে, অজ্ঞানতা। এমন কোনো আধ্যাত্মিক সাধনা নেই বা ছিল না অতীতে, যে এই যে অজ্ঞানতা, যেটাকে বলি অন্ধকার, ইগনোরেন্স, এর যে টোটাল সামগ্রিক সামূহিক পরিবর্তন, রূপান্তর, শ্রী অরবিন্দের আসার আগে পৃথিবীতে কোথাও সম্ভব হয়নি, কেউ ভাবেনি। সেটাই ডমিনেট করেছে। শ্রী অরবিন্দ এসেছিলেন রিভার্সাল অফ লর করতে, সেই জন্যই তাকে আনা হয়েছিল, মাকেও আনা হয়েছিল সেটা এক্সিকিউট করার জন্য। কেন, এই যে ল অফ ইগনোরেন্স যেটাকে বলছে, এর মধ্যে যে ইগনোরেন্সটা রয়েছে, এই ইগনোরেন্স আমাদের মানসিক সত্তায়, আমাদের আবেগ সত্তায় এবং আমাদের দৈহিক সত্তায় কাজ করে, যে ল অফ ইগনোরেন্স। এবং যতক্ষণ এটা কাজ করবে পৃথিবীতে, একটা সময় নেই, আধ ঘন্টার মধ্যে আমি শেষ করে দেবো, পৃথিবীতে কোনো সলিউশন নেই, না পলিটিক্যাল, না ইকোনমিক, না ইডিওলজিক্যাল। টেক ইট ফ্রম মি, ইট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অ্যাজ পার শ্রী অরবিন্দোস টিচিং। কোনো পৃথিবীতে মতবাদ নেই পৃথিবীকে এর থেকে মুক্ত করবে। পৃথিবী পরিবর্তন করার স্বপ্ন বহু মানুষ দেখেছেন,
শ্রী অরবিন্দ সে কথা হিউম্যান সাইকেলে বলেছেন। আমি মার্কস নিয়ে এক সময় খুব পড়াশোনা করেছি, ছাত্রাবস্থায় আমি কমিউনিস্ট পার্টি করেছি। তো সেখানে মার্কস এক জায়গায় বলছেন তিনি পৃথিবীর জন্য তিনি সবচেয়ে বেশি সংবেদনশীল একজন দার্শনিক ছিলেন, এবং তার সেই দর্শনে পৃথিবী আলোড়িত হয়েছিল। এখনও একটা বিরূপুল অংশ আলোড়িত হয়। মার্কসের সিনসিয়ারিটি নিয়ে, আন্তরিকতা নিয়ে কেউ যদি প্রশ্ন করে, আই এম দ্য লাস্ট পারসন টু প্রোটেস্ট ভিহিমেন্টলি। কিন্তু তিনি যেটা বুঝতে পারেননি, কেন মার্কস যখন পৃথিবীতে জন্মেছিলেন, যে সময় ছিলেন, সেই সময় মনস্তত্ত্বের যে গভীর গবেষণা, আমাদের ভিতরে কি হয় তাই নিয়ে যত গবেষণা হয়েছে, সেই সময় মার্কস যে শতাব্দীতে ছিলেন সেই সময়গুলো হয়নি। এইসব গবেষণাগুলো এগুলো বেরিয়ে আসেনি। উত্তরোত্তর প্রতিদিন নতুন নতুন সত্য বেরোচ্ছে। তো মার্কস একটা কথা বলেছিলেন, এটা আমাদের পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য, টেক ইট ফ্রম মি। এটা সমাজের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে প্রযোজ্য। এই দিয়ে আর কোথাও চলছে না, চলবে না। আমরা সংসারেও যদি এই দিয়ে চালাতে চাই, চলবে তো নাই। প্রতি মুহূর্তে বিদ্রোহ হচ্ছে, বাপ ছেলের বিরুদ্ধে, ছেলের বাপের বিরুদ্ধে, প্রতিষ্ঠানে বিদ্রোহ হচ্ছে, প্রতিষ্ঠানেও এই চলবে না। এই আদল বাতিল, অবসোলেট হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। আমরা এক্সপায়ারি ডেটের ওষুধকে নিয়ে রোগ সারানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে শ্রী অরবিন্দ এটা এসেছিলেন যে এই যে মার্কস যেটা বলেছিলেন, মাবুই কি বলছিলেন, বাই চেঞ্জিং দ্য মেশিনারি। আমি কথাটা কেন বলছি, একটা ওয়াইড পার্সপেক্টিভে শ্রী অরবিন্দ মা কতখানি প্রাসঙ্গিক, শুধু একটা ইন্টারেস্টিংলি ইন্টেলেকচুয়ালি আমি রাখার চেষ্টা করছি। আমি ভক্তির দিক যাচ্ছি না, আমি গূঢ় তত্ত্বের দিকেও যাচ্ছি না। বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার। তার মানে তুমি মেশিনারি চেঞ্জ করে দাও, সংগঠনটাকে চেঞ্জ করে দাও, সিস্টেমটাকে চেঞ্জ করে দাও, আইনকে চেঞ্জ করে দাও, মানুষ বদলে যাবে। এটা হয়নি। বিশ্বের ইতিহাস বলছে এটা হয়নি। রাশিয়ায় হয়নি, সেটা হিস্টোরিক্যালি প্রুভড। লেট হিস্ট্রি জাজ বলে ব্রুডনভের সবচেয়ে বড় বুক ফেয়ার, যখন পার্ক সার্কাসে বুক ফেয়ার ছিল, দি বেস্ট সেলার ইন দ্য বুক ফেয়ার ছিল জন ব্রুডনভের লেট হিস্ট্রি জাজ বলে। তিনি একজন রাশিয়ান দার্শনিক। তিনি প্রাচ্য দর্শন সম্বন্ধে এত কাজ করেছেন, শ্রী অরবিন্দের উপর এত কাজ করেছেন, কমিউনিস্ট পার্টির দেশের দার্শনিক হয়ে তিনিও দেখিয়েছেন যে ওটা ফেল করে গেছে। সব জায়গায় ফেল করেছে। কেন, মানুষের ভিতরে যে জিনিসটা আছে হিউম্যান নেচার, সেটাকে চেঞ্জ না করালে তাকে শিকল পরিয়ে চেঞ্জ করানো যায় না। এবং এই ল অফ ফিজিক্স বা এই যে কনভেনশনাল ল, তাই দিয়ে কোনো সমাধান হবে না। তো সুতরাং মার্কস যে বলেছিলেন বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার, এটা ফেলিওর পৃথিবীতে। এই নিয়ে হাজার ডিবেট হতে পারে, ফেলিওর। কিন্তু তবুও মানুষ চেষ্টা করছে, তবুও মানুষ তাই করছে। তাই করবে না কেন? কেন বিকল্প নেই। আজকে যে পশ্চিমবাংলায় যে আরজিকর নিয়ে যে ঘটনা হচ্ছে, যে প্রতিদিন উই ডিম্যান্ড জাস্টিস হচ্ছে, তাহলে কি এটা ভুল? উই ডিম্যান্ড জাস্টিস করে তো ট্রান্সফরমেশন হবে না, রূপান্তর হবে না। তাহলে কি এটা ভুল? না, ভুল না, 100% সত্যি। যতক্ষণ না একটা নতুন বিধান, নতুন নিয়ম, নতুন প্রযুক্তি পৃথিবীতে না আসছে, ততক্ষণ তুমি পুরনো জিনিসটাকে নস্যাৎ করতে পারো না। সুতরাং ইন ট্রানজিট আজকে যে পশ্চিমবাংলায় হচ্ছে, উই ডিম্যান্ড জাস্টিস, 100% এর প্রয়োজন আছে, কন্টিনিউয়াস প্রয়োজন আছে। কিন্তু এটাতে রোগ সারবে না। এটা অ্যালোপ্যাথিক চিকিৎসা। অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো কঠিন রোগ সারে না, রুগীকে মোটামুটি একটু দাঁড় করিয়ে দেওয়া যায়। সেই যে ল অফ ইগনোরেন্স, ল অফ ডেথ, শ্রী অরবিন্দ সেইটাকে রিভার্স করার চেষ্টা করলেন, ল অফ এন্ট্রপিটাকে। তো শ্রী অরবিন্দ করতে 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 এক জায়গায় গিয়ে দেখলেন যে তিনি যে কাজটা করছেন তার শরীরের মধ্যে, শরীরটা হচ্ছে শেষ বাধা। শরীরটা শেষ বাধা। কেন, এই হিউম্যান বডির মধ্যেও বার্থ, গ্রোথ, ডিকে অ্যান্ড ডেথ আছে। তাহলে শ্রী অরবিন্দের শরীরটাও তো তাই। এবং সবচেয়ে বড় কথা, শ্রী অরবিন্দ নিজে কোনোদিন শরীরচর্চা করেননি। নিজে শ্রী অরবিন্দ চিরকাল তিনি মস্তিষ্ক, চিন্তা আর যা কিছু তার মানে অনতিক্রম্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন পৃথিবীতে। কিন্তু শ্রী অরবিন্দ তথাপি বলেছেন, শুধু তার সাধনায় শরীরের সমস্ত যে ইরেপারেবল লস বলতে যেটা আমরা বুঝি শরীরের মধ্যে,
সেটা মিরাকুলাসলি না, সেটাও ল অফ দি ইনফিনিট, তাতে শ্রী অরবিন্দ সেগুলোকে ওভারকাম করেছিলেন। তথাকথিত ডাক্তারি বিদ্যায়, ফিজিক্যাল সায়েন্সে যার ব্যাখ্যা মেলে না, সাপের বিষ খেলে রোগীর মৃত্যু হয়, শ্রী অরবিন্দ বিষ পান করেছিলেন নিজের শরীরে, হ্যাঁ, পয়জন, এবং তিনি দেখেছেন দ্য বডি ওয়াজ আনএফেক্টেড। তো কিন্তু সেই সাধনাটাকে তিনি লিঙ্গার করেননি, কারণ তার কাজটা ছিল আরো বৃহত্তর। করতে করতে গিয়ে দেখলেন তিনি মানব জাতির জন্য যে ল ফিজিক্সের এই যে বার্থ, গ্রোথ, ডিকে অ্যান্ড ডেথের যে প্রাধান্য এবং ল অফ ইগনোরেন্সের যে প্রাধান্য, ধর্ম তাকে কিছু করতে পারেনি, পারবেও না, পলিটিক্সও পারবে না। শ্রী অরবিন্দ এই কাজটা একমাত্র যখন করার শেষ পর্যায়ে এলেন, শ্রী অরবিন্দ বললেন এটা হারকুলিয়ান টাস্ক, তার শরীর তার জন্য তৈরি নয়। তখন তিনি ডিসিশন নিলেন সেলফ উইথড্রয়াল। আমরা জানি, যারা একটু পড়াশোনা তারা এটা জানি। তো সেলফ উইথড্রয়াল করলে তো তাদের স্কোপটা তো চলে গেল। তিনি শরীরে যেটা করছিলেন সেটা শরীরটাই যদি চলে যায় তাহলে কাজটা করবে কে? তখন শ্রী অরবিন্দ মাকে বললেন যে ইউ মাস্ট ডু দ্যাট। এবং আমরা জানি যারা একটু পুরনো যারা, হ্যাঁ, শ্রীমা, তো শ্রীমায়ের সাথে তখন একটু ডিবেট, মাইল্ড ডিবেট, যে না তুমি থাকো আমি যাই। মা বলছেন, শ্রী অরবিন্দ একরকম প্রায় খুব শান্ত, খুব গম্ভীরভাবে মাকে বললেন নো, ইউ মাস্ট কন্টিনিউ। কারণটা কি? কারণটাও সাংঘাতিক, আমাদের যুক্তি সেখানে পৌঁছয় না। কিন্তু শ্রী অরবিন্দ যখন বলেন তখন আমাদের মাথা নত করতে। শ্রী অরবিন্দ জীবনে একটা কথা বেশি বলেননি। নেতাজি সুভাষচন্দ্র বলছেন শ্রী অরবিন্দ সেই যুগে ছিলেন লিজেন্ডারি ফিগার। তার মুখ থেকে একটা শব্দ শোনবার জন্য আমরা অপেক্ষা করতাম, একটা শব্দ তার লেখা বাক্যর জন্য আমরা অপেক্ষা করতাম, কখন তার একটা বাক্য হাত ঘুরে আসবে। দাদা শরৎচন্দ্রকে মান্দালয় জেল থেকে লিখছেন, হি ওয়াজ সো লিজেন্ডারি ফিগার। সুতরাং এহেন শ্রী অরবিন্দ বলছেন যে মায়ের শরীরটা তৈরি করবার জন্য মহাসরস্বতী প্রায় 100 বছর সময় নিয়েছে। যে এই শরীরটা যে শরীরের মধ্যে, যে গর্ভের মধ্যে আসবে, যে তাকে ধারণ করবে, সেই গর্ভটা আসার জন্য সময় নিয়েছে। ইট ওয়াজ এ লং প্রিপারেশন ডান বাই মহাসরস্বতী। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা আছে। এবং দ্যাট বডি ওয়াজ দি মাদার্স মাদার, অর্থাৎ মায়ের মা ছিল সেই শরীরটা। মায়ের মা ছিলেন মেটেরিয়ালিস্ট অ্যান্ড তথাকথিত মার্কসিস্ট। রিমেম্বার, আমি কোনোদিন মার জীবন নিয়ে আলোচনা করব সেই ঐতিহাসিক কনটেক্সটে। তাহলে ভগবান ও মার্কসিস্ট ও গান্ধীবাদী ও ভগবান এটা দেখেন না, ভগবান দেখেন তার কাজের জন্য কে উপযুক্ত। সে মার্কসিস্টও কখনো তার কাজের উপযুক্ত, কখনো অ্যাগনস্টিক, কখনো ধর্মবাদী, কখনো নিরীশ্বরবাদী। ভগবানের এই রকম আমাদের মতো ভেদনীতি নেই। ভগবান দেখেন আধারটা কি। সেই জন্য মা বইতে আছে, মা অজ্ঞানতাকে ধরেও কাজ করেন, মা বইতে আছে অজ্ঞানতাকে ধরেও। তো মায়ের মা ছিলেন মার্কসিস্ট এবং মায়ের মার আধারে মাকে আসতে হয়েছিল। তো শ্রী অরবিন্দ বললেন মায়ের আধারটা জন্মগতভাবেই তৈরি, শ্রীমায়ের শরীরটা জন্মগতভাবেই তৈরি। শ্রী অরবিন্দ সেই জন্য নিশ্চিন্তভাবে মার কাছে দায়িত্ব দিলেন, এই রূপান্তরের কাজটা তুমি করবে। এবং মা বলছেন শ্রী অরবিন্দ যখন দেহ রাখছেন তখন তিনি যেটাকে নামিয়েছিলেন, যে আলোটাকে তার শরীরে, যে শক্তিটাকে, যে টানেলটাকে করেছিলেন, তৈরি করেছিলেন, একটা টানেল করেছিলেন, যে টানেল কেউ আজ পর্যন্ত করেনি। যেমন গঙ্গার নিচে দিয়ে টানেল কেউ করেনি, জার্মান টেকনোলজি এসে ওই মানে অকল্পনীয় কাণ্ড করে আজকে মেট্রো রেল। দ্য টানেল ওয়াজ নট মেন, ইভিন নোবডি কুড ভেঞ্চার
নোবডি কুড ডেয়ার টু ভেঞ্চার, কেউ সাহসও করেনি ওই টানেলটা করে, এত দুর্গম সে টানেল। অ্যান্ড দ্যাট হ্যাজ বিন ডান বাই শ্রী অরবিন্দ ফর দি সার্ভিস অফ হিউম্যানিটি। সেই টানেলটা তো করেছেন, কিন্তু সেই টানেল দিয়ে যখন সেই শক্তিতে চেতনাটা আসবে পৃথিবীতে, এবং সেটা যখন পৃথিবীতে কাজ করতে চাইবে, একটা তো আধার চাই, যে আধারটা হবে মিডিয়াম। ইলেকট্রিসিটিটা আসছে, ইলেকট্রিসিটিটা তার যে কার্যকারিতা, ইউটিলিটি, একটা বাল্ব যদি না থাকে ইলেকট্রিসিটি তো আমি দেখতেই পাবো না। হোয়াট ইজ ইলেকট্রিসিটি? ক্যান আই ফাইন্ড দ্যাট দেয়ার ইজ এ ইলেকট্রিক কারেন্ট থ্রু আউট দ্য ওয়্যার? দেখতে পাই না তো খালি চোখে। তো তার জন্য একটা বাল্ব দরকার, যে বাল্বের ভিতর দিয়ে কারেন্টটা প্রডিউস করবে। তো মার ভেহিকেলটা ছিল, মার দেহটা ছিল সেই ভেহিকেল যেটার ভিতর দিয়ে পুরো জিনিসটা হিউম্যানিটিতে প্রজেক্টেড হবে, হিউম্যানিটির কাছে তুলে ধরবেন। মাদার্স বডি ওয়াজ দি রিপ্রেজেন্টেটিভ অফ দি হোল আর্থ। কীরকম? মার স্মৃতিচারণায় আছে, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে তার আগে থেকেই মায়ের দীর্ঘ প্রস্তুতি, আমি সেটাতে যাচ্ছি না। ইট উইল টেক এ লং টাইম অ্যান্ড ইট উইল লাইক এ নোভেল টু ডিসকাস। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন অক্ষশক্তির সেনাবাহিনীরা মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে তাদের যে যন্ত্রণা, যুদ্ধে আহত হওয়ার যন্ত্রণা, নিহত হতে যাওয়ার সময় যন্ত্রণা, সেই সমস্ত অ্যাগোনীয় যন্ত্রণা মা তার অকাল্ট প্রসেসে নিজের শরীরে নিতেন রেগুলার, এবং মা সেই বেদনাকে, সেই পেনকে বহন করতেন। কিন্তু এতৎসত্ত্বেও যেদিন প্রথম শ্রী অরবিন্দকে মা সাক্ষাৎ করেন, তারপর তার ওই শরীরের বেদনা বিনা আয়াসে চলে যায়। রিমেম্বার, try to imagine what is the power and presence of Sri Aurobindo. Sri Aurobindo could not even try. Sri Aurobindo চেষ্টাও করেননি। শ্রী অরবিন্দের উপস্থিতিতে সাক্ষাৎকারের পর মার ওই যে পেন বডি, সমগ্র সেনাবাহিনীর যে পেন তার শরীরে নিচ্ছে। মা বলছেন আমার সেলে সেলে যুদ্ধ হচ্ছে, বর্ণনা করছেন পরে এজেন্ডায় আছে, যখন চীন ভারত যুদ্ধ হচ্ছে মার সেলের মধ্যে যুদ্ধগুলো হচ্ছে। মার সেল হচ্ছে, মার বডিটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দি আর্থ। আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না, সেটা শ্রী অরবিন্দের উপস্থিতি চলে গেল। শ্রী অরবিন্দের উপস্থিতিতে আর একটা জিনিস চলে গেল, মা একটা ট্রান্সেন্ডেন্টাল সাইলেন্স, একটা তুরীয় নীরবতা সর্বাবস্থায়। মা বলছেন সব আমার হয়ে গেছে, কিন্তু সেটা আমি পারিনি। দ্য ডে আই মেট শ্রী অরবিন্দ, it was gone and it was descended. যেদিন শ্রী অরবিন্দকে দেখলাম বসে আছেন, এরকম সাক্ষাৎকার হচ্ছে শ্রী অরবিন্দের টেবিলে, আপনারা গেছেন শ্রী অরবিন্দের সেই সাক্ষাৎকারের ঘরটি প্লেগ্রাউন্ডের গায়ে। দ্য মোমেন্ট আই স হিম, যেটা আমি এতদিন চেষ্টা করে পারিনি, যোগীরা পারে না, বহু যোগীরা একাধিক জীবনপাত হয়ে যায়, পারে না, সেটা অটোমেটিক্যালি এসে গেল। অটোমেটিক্যালি শ্রী অরবিন্দ, এখানেও মা লিখছেন শ্রী অরবিন্দ কোনো চেষ্টাও করেননি, আমিও কোনো চেষ্টা করিনি। দিস ইজ দ্য পাওয়ার অ্যান্ড প্রেজেন্স অফ শ্রী অরবিন্দ, মাটা বোঝাতে চেয়েছেন। তো সেই শরীরটাকে মাকে রেখে গেলেন শ্রী অরবিন্দ। তখন মা বললেন শ্রী অরবিন্দের এই শক্তিটা আমার কাছে হস্তান্তর হয়ে যাওয়ার মতো, মানে প্রপার্টি যেমন হস্তান্তর হয়, ডিড অফ কনভেন্স হয় না, যারা সম্পত্তি কিনেছে, ট্রান্সফার অফ প্রপার্টি, শ্রী অরবিন্দের মাইন্ড অফ লাইফটা মা শরীরে চলে গেল। মা স্পষ্ট দেখতে পেলেন। মা তারপরে দিনের পর দিন তার শরীরের মধ্যে এই শরীর চেতনার যে বিবর্তন, মৃত্যু চেতনার যে পরিবর্তন, মৃত্যু যে ল অফ ফিজিক্স, ল অফ এন্ট্রপি, সেটাকে রেগুলার তিনি চেষ্টা করছেন। এবং তার কোষে অনেকগুলো কোষ রূপান্তরিত হয়ে গেছে, মানে সেই কোষগুলো আর ডেথ হবে না। আমাদের কোষের ধর্ম কি, আমরা যারা বায়োলজি পড়েছি, একটা কোষ জন্মায়, বাড়ে, কিছুদিন পরে সেটা ডেথ হয়ে যায়, মাল্টিপল সেল তৈরি হয়ে যায়, এবং তাই যার জন্য আমাদের শরীরটা বাড়ে। দেয়ারফর উই গ্রো আউটওয়ার্ডলি, ফিজিক্যালি। কোষ বিভাজন, সেল ডিভিশন, ডাক্তার তো এই জন্য বলতে পারলো।
তো তো মার কোষগুলো এই যে ল ফিজিক্স, ল অফ এন্ট্রপির বাইরে মা অনেক কোষগুলোকে রূপান্তরিত করে ফেলেছেন। দেয়ারফোর দে উইল নট ডিকে, দে উইল নট বি ডিকেড, দে উইল নট ডাই, দে আর ট্রান্সফর্ম। বহু সেল ট্রান্সফর্ম হয়ে গেছে, মা লিখছেন তার ডায়েরিতে, এবং সেগুলো ছাপা হয়ে গেছে। এবং পৃথিবীতে যে জ্বরের মধ্যে যে পরিবর্তন অলরেডি ঘটতে শুরু করেছে, এবং মা সেগুলোর বর্ণনা করছেন, এবং গোটা বিশ্ব মানুষ যাতে তার সুফল পায় মা সে চেষ্টা করছেন। মা বলছেন এই সময় ধরে থাকো, নিজেকে আস্থা রাখো, কেন এই সময় এমন কিছু ঘটতে থাকবে। তার একটা বড় দিক হচ্ছে যুদ্ধ, অশান্তি, অমুক্তম অনেক কথা বলেছেন। একটা বড় দিক হচ্ছে শরীরের তার প্রভাব। শরীরের মধ্যে এমন সব রোগ আসবে যেগুলো ডাক্তাররা চট করে ডিফাইন করতে পারবে না, ভিমরি খাবে, এমন কিছু ক্রিটিক্যাল কমপ্লিকেশন আসবে বহু ডাক্তার যাকে এক্সপ্লেন করতে পারবে না। আমার বাবার ক্ষেত্রে হয়েছিল। আমি বাবাকে যখন 1 মাস যখন ওই মেডিকেল কলেজের উল্টো দিকে যে হাসপাতালটা ছিল সরকারি হাসপাতাল, তাকে রেখেছিলাম, আমি ছুটি নিয়েছিলাম। বাবার ক্ষেত্রেও ডাক্তার আশ্চর্য হয়েছে, দেয়ার ইজ নো সিমটম অফ ডিজিজ, অথচ সিভিয়ারলি তার রোগ হয়েছিল। যাই হোক, মা বলছেন ঘাবড়েও না, আমি তোমাদের কারণটা বলে দিচ্ছি যে এমন এমন রোগ আসবে যে কেন ডাক্তাররা ভিমরি খাবে, আন্দাজে খালি ওষুধ দিয়ে চলে যাবে, কিন্তু রোগ নির্ণয় করতে পারবে না। রোগ বলছে দেয়ার ইজ আ হায়ার ল, অ্যানাদার ল, সেটা পৃথিবীতে কাজ করতে চাইছে, দ্য হায়ার ল। আর এই যে গ্র্যাভিটেশনাল ল এবং ল অফ ফিজিক্স, এটা বাধা দিচ্ছে। কেন এতদিন তো একে জাকিয়ে বসেছিল যে আমি সম্রাট, আমার ল। সুতরাং আজকে যদি রিনার জমিতে এসে কেউ বলে ওঠো উচ্ছেদ করবো, রিনা চট করে ছেড়ে দেবে? রিনা লড়াই করবে, রিনার শক্তি বেশি থাকলে লড়াই করবে, আইনের লড়াই করবে। একটু যদি তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে তাহলে পলিটিক্যাল মাস্তানদের নিয়ে আসবে যে জমি যাতে মানে হাতছাড়া না হয়, যার যেরকম। তো তো সুতরাং মা যেটা বলতে চাইছিলাম, মা তখন বলল যে দুটোর ফ্রিকশন হচ্ছে। এই যে ল শরীরের মধ্যে আমাদের যে ল ফিজিক্স আর যে হায়ার ল, এ নেমে এটাকে রিপ্লেস করতে চাইছে। রিপ্লেস করলে মানুষের বডির অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, মানুষ সরাসরি তার বেনিফিটটা পাবে, মানুষকে আর সাধনা করতে হবে না, শুধু মানুষের একটা ওপেনিং, জাস্ট ওপেনিং, জাস্ট ওপেনিং, শুধু তার কাজটাই ওপেনিং। আমি বলছি বাহ, বেশ তো সহজ কাজ। মা বলছেন ওপেনিং খুব সহজ কাজ, তাই না? ওপেনিং, এর থেকে তো আর পৃথিবী, ইজ ইট সো ইজি? ওপেনিং মানেটা কি? আমার নিজস্ব ল অফ ভাইটাল, ল অফ ম্যাটেরিয়াল বডি, ল অফ মাইন্ড কাজ করবে না। অর্থাৎ ওই যে ওখানে যেটা বলা হয়েছে ওই যে কবিতায়, আমি তার একেবারে দাসত্ব, দাস, প্রেজেন্ট হতে চাই, তখন আমার নিয়ম কাজ করবে না, তার নিয়ম কাজ করবে। অত সহজ যে তুমি আমার উপর খুলে দাও, লটা কাজ করবে। এবং এর থেকেও সহজ কিছু হতে পারে না পৃথিবীর ইতিহাসে, আবার এর থেকেও কঠিন কিছু হতে পারে না, এর বিকল্পও কিছু নেই। তো সেটা হচ্ছিল বলে মা একটা সময় দেহ ছড়ে গেল, দেহটা ছেড়ে দিলেন, আর পারলেন না। কেন? পৃথিবীর এত রেজিস্ট্যান্স, এত তার মানে প্রতিরোধ, ফলে মা পারলেন না তার দেহটা রূপান্তরিত করতে। মা, যেটাকে আমরা মানে মেডিকেল সায়েন্সের ভাষায় বলি, মা শরীরের মৃত্যু হলো, মানে শরীরের। কিন্তু মা তার আগেই মা নিজেই বলেছেন যে আমি যে নতুন দেহটার কথা বলেছি, রূপান্তরিত দেহটার কথা, যেমন শুঁয়োপোকা থেকে প্রজাপতি রূপান্তরিত হয়, সেরকম একটা নতুন সাটল বডি তৈরি হয়ে গেছে, আমার বডি অফ লাইট। এবং নতুন একটা বিশ্বের যে মডেল, সেটাও তৈরি হয়ে গেছে, সেটাও তৈরি হয়ে গেছে অকাল্ট ওয়ার্ল্ডে। কিন্তু সেটা বারবার চাইছে আসতে, কিন্তু তাকে কেউ জায়গা ছাড়ছে না। এখন যেমন আপনি যদি খুব সুন্দর একজন আদর্শ ক্যান্ডিডেট হন, আপনি যদি বলবেন আমি শান্তিপূর্ণভাবে ভোট করব, আমি কোথাও প্রচারে যাব না, আমার গুডউইল, আমাকে লোকে ঠিক ভোট দিয়ে যাবে, বাস্তবে ভোট তা হয় না।
কোনো দলই করে না, যেখানে যার সুবিধে। দিস ইজ দ্য মানে প্যাটার্ন অফ মানে সুইডো ডেমোক্রেসি। আমি কোনো মানে কোনো রাজনৈতিক দলের শুনছি, আমি সিস্টেমটাকে সমালোচনা করছি। শ্রী অরবিন্দ যেটা বলেছেন, সুতরাং আমি যত ভালো ক্যান্ডিডেট হই কেন, আমি অজাত শত্রু বলে ভোটটা বাড়িতে বসে বসে পেয়ে যাওয়া হবে না। কেন দেয়ার আর মেনি থিংস যা মানুষকে প্রলুব্ধ করে, মানুষকে বাধ্য করে ভোটটা ওখানে দাও, নাহলে আমরা আছি কিন্তু 24 ঘন্টা, ওনাকে পাবে না। এই জন্য মাকে শরীরটা শেষ পর্যন্ত ছাড়তে হলো। কিন্তু মা সাটল বডিটাকে তৈরি করে ফেলেছিলেন। আজকে আমার একটা বই নেই, আমি বলবো যারা বাংলা বই পড়ার অভ্যাস আছে, ইংরাজি না, চিরন্তনী মা বলে একটি বই, ননিদার ইংরাজি লেখা, তা অনুবাদ হয়েছে শ্রীনন্তু প্রকাশনা, শাশ্বতী অনুবাদ করেছে। আমাকে ওরা সেদিন মহিলা পাঠচক্র ট্রাস্টের পক্ষ থেকে আমাকে এই বইটা মাস দুয়েক আগে আমাকে মানে প্রেজেন্ট করেছে একটা বিশেষ কারণে। তো শাশ্বতী বইটার অনুবাদ, ননিদার কিছু লেখা, ননিদার অনুবাদও নিজে করেছে। এই বইটা প্রত্যেকের পড়া উচিত, হ্যাঁ প্রত্যেকের পড়া উচিত। শাশ্বতী অনুবাদ খুব ভালো করেছে, ননিদার লেখার অনুবাদ প্রত্যেকের পড়া উচিত। বাংলা অত্যন্ত ভালো বাংলা শাশ্বতী। তো সেই বইটাতে, এটা আমার জানা, সেই মনে পড়লো তাই বইটা প্রসঙ্গে আসলে, সেখানে মার একটা ডিক্লারেশন আছে। সেই ডিক্লারেশনটা ননিদা দিয়েছেন, এবং সেই সময় যখন ননিদা দিয়েছিলেন সমস্ত ইংরাজি বাংলা ভাষায় যত কাগজ ছিল আশ্রম প্রকাশনা, সব কাগজে বেরিয়েছিল। আমি তখনই সেটা পড়েছি। মা সেখানে বলছেন যে আমি আবার তো এসেছি এই নতুন আলোকিত দেহটা নিয়ে, আলোকিত দেহ নিয়ে, দ্য বডি অফ লাইট। আমি একইভাবে জীবন্ত মা, আরও বাস্তব। তা তোমাদের নিজস্ব অগ্রগতি, অবনতি, উন্নতি, দুঃখ নিয়ে তোমাদের কেন এত চিন্তা? তোমরা শুধু আমার কাছে ওপেন করো, আমি কাজটা করব, কাজটা আমার। পৃথিবীর ইতিহাসে সমর্পণ করলে তিনি যে সব করে দেন, এটা গীতায় আছে। কিন্তু ইভিন দ্য ল অফ এন্ট্রপি, দ্য ল অফ ফিজিক্স, দ্য ট্রান্সফরমেশন অফ বডি, তার যে প্রিপারেটরি কাজ তিনিও করবেন। একটা জীবনের মধ্যে যতটা তিনি আমার মধ্যে করতে পারেন। শি ইজ দ্য মাদার। এবং সেই মা, আমি আমাদের এখানে মহাষ্টমীর দিন আমার সেন্টারে আলোচনা করেছিলাম, ওটা ওরা সুমিতা বলাতে ভিডিও করা হয়েছিল, ইউটিউবে দিয়েছি। সেই মায়ের কাছে দেবদেবীরা আসেন পরামর্শ নিতে, গাইডেন্স নিতে। সেই মা আবার দুর্গাকে বলেন, তুমি কেন এইভাবে আর এসব করছো? দুর্গা তার উত্তরে মাকে বলছেন, কি করবো, মানুষ আমাকে ছাড়ছে না। তারপরে দুর্গাকে বলেছি যে তুমি তো এইভাবে করতে পারো না, তোমার আর একটা হায়ার ল আছে, সেইটাতে যাও। আমি না ওইটা অনেকবার পড়েছি, সেদিন পড়ে আমার স্ট্রাইক করলো যে আরে এর ব্যাখ্যাটা কি। আগে ওই ব্যাখ্যাটা নিয়ে ভাবিনি। মা বলছেন, তুমি যে নিজে স্বয়ংভূ হয়ে কাজ করছো, তুমি নিজে দেবী, তুমি যে ত্রিশূল ধারিণী, তুমি আবার নিমণ্ড মালিনী, তুমি যে নিজের হয়ে কাজ করছো, মানে তুমি তো স্বয়ং সম্পূর্ণ। তোমাকে ভগবান যখন সৃষ্টি করেছেন, তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। শ্রী অরবিন্দ বলছেন, দেবতারা দেবীরা স্বয়ং সম্পূর্ণ, কিন্তু তারা কনস্ট্যান্টলি, তারা পরাৎপরের সাথে নিত্য সংযুক্ত, আইডেন্টিফাইড নয়। তাদেরকে স্বাধীন করে দিয়েছে কর্পোরেশনের মতো, অটোনোমাস না। বলছি মা তখন দুর্গাকে অ্যাডভাইস করছেন, অলওয়েজ ইউ ট্রাই টু কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ দ্য সুপ্রিম আনইন্টারাপ্টলি অ্যান্ড শুড বি গাইডেড বাই দ্য সুপ্রিম। তারপরে মা লিখছেন, দুর্গা এইবারে তিনি কথা দিয়েছেন যে তিনি মার সাথে সহযোগিতা করবেন। অ্যান্ড দিস ইজ দ্য মাদার। এই মা পৃথিবীতে এসেছিলেন, পরাৎপরা জননী, শরীরটা ছেড়ে দিয়েছেন। লাস্ট যখন এই কথাটা বললাম, মা এই আবহমণ্ডলের মধ্যে রয়েছেন, সূক্ষ্ম দেহে রয়েছেন। আমাদের আর কোনো অন্যান্য শক্তিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। যদি বলেন কেন, আমি এক মিনিটের ঘটনা দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা
যে যা মনে করবেন, আমি কাউকে কিছু বলছি না, আপনারা এটা করুন। চম্পকলাল প্রায় অসুস্থ হতেন, যিনি শ্রী অরবিন্দের শেষ জীবন পর্যন্ত সেবা করেছেন। চম্পকলালের কল্যাণে শ্রী অরবিন্দের র্যালিক্স পাওয়া যায়। চম্পকলাল প্রায় অসুস্থ হতেন, মাকে বলছেন, মা বলছেন তুমি ডাক্তার দেখাও। ডাক্তার দেখাচ্ছে, সারছে না, ফিরে ফিরে রোগ আসছে, জ্বর, ঘুষঘুষে জ্বর, শরীর দুর্বল, শরীর মধ্যে অস্বস্তি। চম্পকলালের মতো ওই রকম রোবাস্ট, যিনি কোনোদিন ঘুমিয়ে বিশ্রাম নেননি, বলে শেখো, না ঘুমিয়েও শরীরকে বিশ্রাম দেওয়া যায়, চম্পকলালকে দেখে শেখো। তারপরে চম্পকলাল মাকে বলছেন যে মা আমার তো রোগ সারছে না। মা তো সব জানেন, মা বলছেন তুমি খুঁটে খাও, তুমি খুঁজে দেখো জগৎটা কীরকম। মা তখন বললেন, এইটা শুনুন, এইটা দিয়ে শেষ করে দিচ্ছি। ডিড ইউ হ্যাভ এনি ফটোগ্রাফ অফ ইউর পাস্ট গুরু আন্ডার ইউর কাস্টোডি? তোমার সংরক্ষণের মধ্যে তোমার অতীতের গুরুর কি কোনো ছবি আছে? চম্পকলাল বলল, ইয়েস মাদার, আমার ট্রাঙ্কে ছোট্ট সেই পেটিকাতে আমার আগের গুরুর ছবি আছে। মা বলছেন দের ইজ এ ফ্রিকশন। তোমার গুরুর যেখান থেকে রিপ্রেজেন্ট করছেন, যে লেভেল অফ কনসাসনেস থেকে তিনি চাইছেন তোমাকে, আর সুপ্রামেন্টাল ল, দি হায়ার ল, সে চাইছে তোমাকে তুলতে। দের ইজ এ ফ্রিকশন, ইউ হ্যাভ টু চয়েস, ইউ হ্যাভ টু চুজ। চম্পকলাল ইঙ্গিত বুঝে গেলেন। চম্পকলাল সেই ছবিটা আমার এখন যতদূর স্মৃতিতে আছে তার কোনো গুরু ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। অ্যান্ড দ্য ডিজিজ ইজ ভ্যানিসড। তাহলে এবার আমরা কি করব? আমরা হয় ওটাকে পুরোপুরি ধরি, আর না হলে মাকে ধরি, কিন্তু না হলে ফ্রিকশন হবে। ফ্রিকশন মানে দুটো ল অফ গ্র্যাভিটেশনাল ল এর যে একটা ল, আর উপরের অ্যাবভ গ্র্যাভিটেশনাল ফ্রিকশন। সুতরাং এই হচ্ছে মায়ের ধারা এবং মায়ের সাধনা, এবং আজকের দিনে মার দেহ রাখার পিছনে এই হচ্ছে তার কারণ। আমি ঠিক আধ ঘন্টায় সময় নিয়েছি।